এই পৃথিবী কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হয় না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই এই পৃথিবী ধ্বংস হয়। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয় রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল 2 নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এখানে এই ক্লাসের মধ্যে গ্রুপ এ, বি, সি, ডি প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমরা খুব সুন্দরভাবে দেখে নেব। এর আগে আমরা মডেল 1 কমপ্লিট করেছি, তার মাঝে আমরা প্রশ্ন সংকলন বইয়ের মডেল পেপার করেছি। আজকে আমরা রায়মার্টিনের নিয়ে চলে এসেছি। ওকে, তো আমরা বিশেষ আর দেরি না করে ক্লাসের দিকে যাব। তো তার আগেই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার। ক্লাস 9 মানে তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটি করে ক্লাস পেয়ে যাবে। ওকে, তো আমরা প্রথম কোশ্চেনটা নিয়ে শুরু করতে যাচ্ছি। গ্রুপ এ একের দাগের কোশ্চেন বলছে, প্রদত্ত কোন রাশিটির একক আছে কিন্তু মাত্রা নেই, সেটি ঘন কোণ? নেক্সট পরবর্তী প্রশ্নে একটা ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেনটি দেওয়া রয়েছে, এটির অ্যান্সারটি আমরা দেখে নেব। তো এই যে ওই প্রশ্নটি এখানে তুলে ধরেছি। একজন বালক আর ব্যাসার্ধের গতিশীল মাঝে এখানে বৃত্তপথে হবে, বৃত্তপথে গতিশীল একবার পূর্ণ আবর্তনের জন্য তার টি সময় লাগে, তার গতির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? নেক্সট আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে একটু দেখে নেব। বলছে গড় গতিশক্তি 2πr পাই টি। এই যে 2πr দিয়েছে, এটা তোমরা ম্যাথামেটিক্যালে জেনে এসেছো যে এটা পরিধির সূত্র হয়ে থাকে। তো আমরা বৃত্তের পরিধি মানে আমরা বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল। ওকে, বৃত্তের ক্ষেত্রফল বলছি। বৃত্তের ক্ষেত্রে পরিধি যেটাই, সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। ওকে, অতিক্রান্ত দূরত্ব বাই নিচে টি দিয়েছে, এটা হচ্ছে সময়। এটা কি গড় গতিবেগের দিয়ে সমীকরণ হিসাবে তুলে ধরেছে, কিন্তু এটা তো কোনো গড় গতিবেগের সমীকরণ নয়, এটা হচ্ছে গড় দ্রুতির সমীকরণ। গড় দ্রুতি। আচ্ছা, নিচে গড় দ্রুতি, যার সমীকরণটি ওটাই দিয়েছে যে 2πr বাই টি। আর মোট সরণ এটা তো কোনোদিনই সম্ভব নয়, তার পরিধি সরণ হবে। এটা অপশান সি ক্যান্সেল হয়ে গেল, অপশান এ ক্যান্সেল হয়ে গেল, অপশান ডি মোট দূরত্ব 0। আচ্ছা, এটাও কোনোদিন সম্ভব নয় আমাদের প্রশ্নে যেটা বলছে। এবারে অপশান বি এটা হতে পারে। তো কিভাবে হচ্ছে এটা একটু তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিই আমাদের প্রশ্নের মধ্যে। এক মিনিট একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমাদের একটা বৃত্ত বলেছে যার ব্যাসার্ধ আর, এর যদি আমরা গড় দ্রুতি নির্ণয় করি, যে গড় দ্রুতি সমান হয়ে থাকে কি অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো এই বৃত্তপথের জন্য অতিক্রান্ত দূরত্ব কি হবে? এই বৃত্তের পরিধি, অর্থাৎ বৃত্তের পরিধির সূত্র 2πr, আর মোট সময় হচ্ছে টি। আমাদের ওটাই দেওয়া হয়েছে যে গড় দ্রুতি সমান 2πr বাই টি। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর। তাহলে আমরা অপশান বি কে মার্ক করে নেব। নেক্সট বলছে, একটি পূর্ণ
দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক হল সেটি অসীম। নেক্সট, ঘরের উষ্ণতা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে 100%। পরবর্তী, এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতা থেকে স্থিরাবস্থায় ছেড়ে দেওয়া হলো। যখন বস্তুটির ঠিক ভূমিস্পর্শ করবে তখন তার গতিশক্তি হবে, এটা mgh। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে আমরা যাচ্ছি যে কম্পনশীল কণা দ্বারা সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে কোন ধর্মটি মৌলিক, সেটি হচ্ছে সবকটি হয়ে যাবে। পরবর্তী, আচ্ছা এখানে একটু ক্যালকুলেশনের বিষয় রয়েছে, এটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে প্রদত্ত কোন আয়নটির মধ্যে 16টি প্রোটন, 18টি নিউটন ও 18টি ইলেকট্রন ও 16টি নিউটন আছে। এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, কোনটি সঠিক দেখে নেব। প্রথমত সালফার দিয়েছে, সালফারের পারমাণবিক সংখ্যা কত হয়ে থাকে, সালফারের হচ্ছে 16। তারপরে হচ্ছে ফসফরাস, যার হয়ে থাকে 15। এই পারমাণবিক সংখ্যা মানে এগুলো হচ্ছে সব প্রোটন সংখ্যা। সিলিকন Si এর পারমাণবিক সংখ্যা হয়ে থাকে 14। ওকে, নেক্সট বলছে এস মানে সালফার, এটি হচ্ছে 16। তাহলে এখানে আমাদের 16র কথা বলেছে প্রোটন, আমরা যেগুলো লিখেছি এগুলো হচ্ছে সব পি সমান হচ্ছে 16। ওকে, মানে প্রোটন সংখ্যা। তো আমাদের প্রশ্নে বলেছে 16টি প্রোটন। এখানে অপশান এ এবং অপশান ডি এই দুটোকে রাখতে পারি, অপশান বি এবং সি হবে না। এবারে এই যে দুটোকে তুলে ধরেছি এই দুটোর মধ্যে কোনটি হবে সেটা এবার আমরা দেখে নেব। তো প্রত্যেকটা মৌলের জন্য নিচে হয়ে থাকে পারমাণবিক সংখ্যা, যাকে আমরা প্রোটন বলি, এবং উপরে হয়ে থাকে ভর সংখ্যা, যাকে আমরা নিউটন প্লাস প্রোটন বলে থাকি। ওকে, ঠিক এখানেও আমরা ওটি দেখে নেব, এস নিচে হচ্ছে প্রোটন, উপরে হয়ে থাকে নিউটন প্লাস প্রোটন। তো আমরা এখানে প্রথমটার ক্ষেত্রে এস যার প্রোটন ধরেছি 16। ওকে, আর উপরে নিউটন বলে দিয়েছে 16টি নিউটন, তাহলে 16 প্লাস প্রোটন কত 16, তাহলে আমরা এটি পাচ্ছি 16, আর 16 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 32। ঠিক এদিকেও আমরা একই জিনিস করব, পি এর জন্য 16, এন এর জন্য হয়ে থাকে 16 প্লাস 16, ঠিক একই রকম চলে যাচ্ছে, 16 দুগুণে বা 16 প্লাস 16 করলে 32। এটুকু আমরা দেখেছি, অবশ্যই বুঝতে পেরেছি। এবারে যেটা বলেছে যে ইলেকট্রন সমান 18, তো এই জিনিসটা কিভাবে এসেছে তোমাদের বুঝিয়ে দিই। এখানে দেখো এসের মাথাতে 2 মাইনাস রয়েছে, মাইনাস মানে আমরা প্লাস করব, যেহেতু ওখানে -2 রয়েছে তাহলে +2 দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা দেখতে পাচ্ছি কি এস নিচে 16, উপরে 32-এর সঙ্গে 2 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 34। ওকে, তো উপরে আমি কি বলেছিলাম যে নিউটন প্লাস প্রোটন সমান হয়ে থাকে ভর সংখ্যা, মানে এখানে বলছে 34। তো আমরা এই পি পি বলছি, আচ্ছা হ্যাঁ পি এর মান কত ধরেছিলাম প্রথমে 16, তো এখানে +16 দিলাম, এই +16 অপোজিটে গেলে -16 হয়ে যাবে, 34 - 16 সমান এই 34 থেকে 16 মাইনাস করলে আমরা পাচ্ছি 18। এটা হচ্ছে নিউটন সংখ্যা, আর নিউটন সমান আমরা এখানে ইলেকট্রন ধরে নেব, কারণ কি আমাদের নিউটন তো বেরিয়ে গেছে 16, আর যেটা থাকছে ইলেকট্রন মানে 18। ইলেকট্রন প্রশ্নে বলেছে 18টি, আমাদের 18 অ্যান্সার চলে এসেছে। ঠিক অপোজিটে আমরা দেখব এভাবে সম্ভব হয় কি না। তো এখানে 16, উপরে 32 ছিল, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ শুধু মাইনাস রয়েছে, শুধু মাইনাস মানে আমরা বলতে পারি -1, তাহলে মাইনাস মানে এখানে হয়ে যাবে +1, তাহলে আমরা কি পাচ্ছি
যে সালফার নিচে 16, 32-এর সঙ্গে 1 যোগ করলে 33। তাহলে ঠিক প্রথমের মতো n প্লাস পি সমান আমরা পেয়ে যাচ্ছি 33। n এর মান নির্ণয়ের জন্য পি প্লাস পি রয়েছে, অপোজিটে গেলে মাইনাস পি হবে, আর পি এর মান কত? 16 মাইনাস করলাম, তো এটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 17। ওকে, তাহলে আমাদের কিন্তু এখানে 17-র কোনো কথা বলেনি, বলেছে 18। তাহলে অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। বলছে পদার্থগুলির মধ্যে কোনটি কলয়েড দ্রবণ নয়? সেটি হয়ে যাবে NaCl এর জলীয় দ্রবণ। নেক্সট বলছে 16 গ্রাম অক্সিজেন কত পরিমাণ অক্সিজেনের ভরকে বোঝায়? সেটি 1 মোল অক্সিজেন অণুর ভরকে বোঝানো হয়ে থাকে। নেক্সট পরবর্তী, প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি অ্যাসিড লবণ? সেটি Na2PHPO4। আচ্ছা, এখানে অপশান বি সঠিক উত্তর নয়, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, Na2HPO3। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন প্রশমন বিক্রিয়ায় ফেনলফথেলিনের নির্দেশক উপযুক্ত? সেটি মৃদু ক্ষার ও তীব্র অ্যাসিড। ওকে, এখন আমরা গ্রুপ এর আর কয়েকটা কোশ্চেন বাকি আছে, এটা একটু আমরা দেখে নিই। বলছে কেরোসিন তেল ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? সেটি পৃথকীকরণ ফানেল। নেক্সট, প্রদত্ত কোন পদার্থের উপস্থিতি জলের অস্থায়ী ক্ষরতার কারণ? MgHCO3 2। পরবর্তী প্রশ্ন, একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। ওকে, লোহার আপেক্ষিক গুরুত্ব 7.9 হলে SI-তে লোহার ঘনত্ব কত হবে? তো SI পদার্থের ঘনত্ব সমান হয়ে থাকে আপেক্ষিক গুরুত্ব ইন্টু 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3। তো আপেক্ষিক গুরুত্ব বলেছে 7.9 ইন্টু 1000 থাকছে, পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, উপরের শূন্য নিচের শূন্য, আচ্ছা উপরের শূন্য নিচের শূন্য কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 7900 কেজি মিটার টু দি পাওয়ার -3, বা একে আমরা লিখতে পারি 3.900 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে প্রতিমিত বল কাকে বলে? প্রতিমিত বল কাকে বলে এখানে একটু ছোট্ট ছোট্ট করে লিখে দিচ্ছি, একটু দেখে নিও। একটি বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য হয় তাহলে ক্রিয়াশীল বলকে প্রতিমিত বল বলে। তাহলে ক্রিয়াশীল বলকে প্রতিমিত বল বলে। নেক্সট পরবর্তী প্রশ্ন, পৃথিবীর চারিদিকে আবর্তনশীল কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অভিকর কেন্দ্রে বলের জন্য কৃতকার্য কত হয়ে থাকে? এটি 0। পরবর্তী, আইসোবারগুলি হলো একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু।
আইসোবারগুলির পারমাণবিক ভর সমান হয় কি? এটা হচ্ছে না, অভিন্ন হয়ে থাকে, অভিন্ন হয়। পরবর্তী প্রশ্ন বলছে পরস্পর পরমাণুগুলি পারস্পরিক সম্পর্ক কি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 39 থেকে 19 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 20, এবং 40 থেকে 20 মাইনাস করলে আমরা পাচ্ছি 20। এই যে 20 নির্ণয় হয়েছে এটা হচ্ছে নিউটন সংখ্যা। যেহেতু নিউটন সংখ্যা সমান, একে আমরা বলবো আইসো নিউটন, নিউটন। নেক্সট বলছে কোন পদ্ধতিতে NaCl এবং NH4Cl এর মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা যায়? সেটি ঊর্ধ্বপাতন। নেক্সট বলছে ইউট্রোফিকেশন কি? যেহেতু এখানে 1 নাম্বারের কোশ্চেন দিয়েছে, তাই আমরা 1 নাম্বারের মতো লিখব যে ইউট্রোফিকেশন কাকে বলে। জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধির ঘটনাকে আমরা ইউট্রোফিকেশন বলে থাকি। এটা এখানে লিখে নিতে পারি। জলজ উদ্ভিদের দ্রুত বৃদ্ধির ঘটনাকে ইউট্রোফিকেশন বলে। নেক্সট পরবর্তী প্রশ্নতে আমরা যাচ্ছি। বলছে ভিন্ন ভরের দুটি বস্তু একই বেগে গতিশীল, কোন বস্তুটি বেশি কাজ করতে পারে? সেটি হয়ে যাবে যে বস্তুটির ভর বেশি, যে বস্তুর ভর বেশি। নেক্সট সিজিএস পদ্ধতিতে, আচ্ছা এখানে ছোট্ট একটি ম্যাথ বলেছে, এখানে আমরা দেখে নেব অ্যান্সারটি। সিজিএস পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ 0.09 হলে এসআইতে তামার আপেক্ষিক তাপ কত হবে? তো যেহেতু এখানে এসআই বলে দিয়েছে, এসআইতে আপেক্ষিক তাপ হয়ে যাবে 0.09। এসআইতে নিয়ে যাওয়ার জন্য আমরা 1000 দিয়ে গুণ করব। পয়েন্ট উঠে গেলে নিচে দুটি শূন্য হয়ে যাবে, নিচের দুটো শূন্য, উপরের দুটো শূন্য কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি 90 এত জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে 1 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? এটার অ্যান্সারটাই আমরা দেখে নেব একটু নেক্সট পেজে। 1 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? তো আমরা প্রথমত জলের সংকেতটা জেনে নেই। জলের সংকেত H2O। জলের আণবিক ভর কত হবে? সংকেতটা লিখে দিয়েছি, H-এর 1, দুটি H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর জন্য আণবিক ভর হয়ে থাকে 16। তো 1 2 2 প্লাস 16 সমান আমরা পাচ্ছি 18 গ্রাম। তাহলে এখানে লিখতে পারি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হচ্ছে? 6.022 ইন্টু 10⁻23 বাই 18। এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে কি পাচ্ছি, বা আমরা এটাকে রেখে দিই, আমাদের পরে একটু কাজে লাগবে। তো এই যে জলের মধ্যে কটা পরমাণু দেখতে পাচ্ছি? H দুটো,
এবং ও একটি, তিনটে পরমাণু রয়েছে। তাহলে লিখতে পারি 1 গ্রাম জলে 3টি পরমাণু উপস্থিত। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি, নেক্সট পেজে লিখছি 1 গ্রাম জলে একটি পরমাণুতে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23/18। তাহলে ওই 1 গ্রাম জলে 3টি পরমাণু আছে, 3টি পরমাণুতে অণুর সংখ্যা হয়ে যাচ্ছে 6.022 ইন্টু 10⁻23/18 গুণিতক 3। 3 দিয়ে দিলে 3 6 18 হচ্ছে। এখানে পয়েন্ট তুলে দিলে নিচে একের পিঠে 3টি শূন্য আসছে, কারণ কি দশমিকের পরে 3টি সংখ্যা রয়েছে। 2 দিয়ে কাটলে 2 3 6, 2 3 6, শূন্যকে শূন্য চলে এলো, 2 একে 2, 2 একে 2। এই 3011কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1003.67। ওকে, এবারে নিচে 1000 রয়েছে, তাই উপরে 10-এর মাথায় 3 কমে যাবে। কেন? কারণ এখানে নিচে একের পিঠে 3টি শূন্য রয়েছে, তাই উপরে 3 কমিয়ে দিয়ে লিখছি 20। ওকে, এবারে এটা হচ্ছে আমাদের একরকমই অ্যান্সার নির্ণয় হয়ে গেল। একে আবার একটু সাইজ করে লিখতে পারি 1.00367। দশমিকের পরে দেখো 3টি সংখ্যা এদিকে সরিয়ে আনছি, তাই 10-এর মাথায় 20 ছিল, যেহেতু দশমিক 3টি সংখ্যা সরিয়েছি, তাই 20-র মাথাতে 3 যোগ করে দেব, আমরা পাচ্ছি 23টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ওখানে আমরা অ্যান্সারটি জানলাম। নেক্সট পরবর্তীতে আবারও একটি অঙ্ক দিয়েছে, এর অ্যান্সারও আমরা দেখে নেব। কোনো উৎসের কম্পাঙ্ক, এটা কম্পাঙ্ক হবে 100 হাজ হলে উৎসের কম্পনের পর্যায়কাল কত? তো এখানে কম্পন n সমান বলে দিয়েছে 100 হাজ, কম্পনের পর্যায়কাল t সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এই পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে আমরা যে সম্পর্কটা জানি তাকে লিখছি, আমরা জানি t সমান 1/n। 1/n এর কাছে হয়ে যাবে 100। তাহলে 1 এর পর একটি 0.0 এত সেকেন্ড। কিভাবে করলাম? যেহেতু নিচে দুটি শূন্য রয়েছে, তাই এদিকে দশমিকের উল্টো দিকে 2টি সংখ্যা থাকা চাই। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরবর্তী এরপরে কি অঙ্কটি বলছে? আচ্ছা, অঙ্ক নয়, এরপরে ড্যাশ পূরণ দেওয়া রয়েছে। 1 মাইক্রন সমান ড্যাশ মিটার হয়ে থাকে 10⁻⁻6। নেক্সট, যে কোনো সংঘাতের ক্ষেত্রে ড্যাশ এর সংরক্ষণ নীতি পালিত হয় রৈখিক ভরবেগের। এটা হয়ে যাবে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি। তারপরে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে উষ্ণতা ড্যাশ হয়, এটা বৃদ্ধি হয়। নেক্সট, শব্দের গুণ বা জাতি নির্ভর করে শব্দের মধ্যে উপস্থিত বিভিন্ন ড্যাশ এর সংখ্যার উপর, উপসুরের সংখ্যার উপর। পরবর্তী প্রশ্নতে আমরা যাচ্ছি এখন। সত্য মিথ্যা। যদি কোনো বস্তু একই সময় অবকাশে একই দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটি সমদ্রুতি সম্পূর্ণ হবে, এটি ঠিক। নেক্সট, উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসীয় পদার্থের সান্দ্রতা বাড়ে, ঠিক। নেক্সট, একই উষ্ণতা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান হয়, সঠিক। নেক্সট বলছে N2O হলো একটি উভধর্মী অক্সাইড, এটি ভুল রয়েছে।
এখন আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নেব। কঠিন এরোসল ধোঁয়া, অ্যান্টাসিড, অ্যান্টাসিড হয়ে যাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া। কাপড় কাচার সোডা, এটি অপশান এ। নেক্সট ডিতে বলছে অতি পিক্ত দ্রবণ, এটি হয়ে থাকে অপশান 2। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা গ্রুপ মোটামুটি এ বি খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এখন আমরা সি নিয়ে আলোচনা শুরু করব, যার মধ্যে প্রথম কোশ্চেন কি রয়েছে একটু দেখে নিই। হাফ এমভি স্কয়ার সমান এমজি এইচ, এই সম্পর্কটি মাত্রাগতভাবে সঠিক কিনা যাচাই করো। আচ্ছা, এখানে হাফ এমভি স্কয়ার দেওয়া রয়েছে, এম এর মাত্রা হয়ে থাকে এম এবং ভি এর মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1, আর স্কয়ার যেমন ছিল স্কয়ার দিলাম। এটিকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। ওকে, এখানে হাফ এর কোনো কাজ নেই। নেক্সট বলেছে এম জি এইচ। ওকে, এম এর মাত্রা হয়ে থাকে এম, জি এর মাত্রা হয় টি টু দি পাওয়ার -2 এল এবং জি এর মাত্রা হয়ে থাকে এল। এটা ক্যালকুলেশন করলে এম এল দুটো রয়েছে, তাই এল স্কয়ার দিলাম, টি টু দি পাওয়ার -2 যেমন ছিল দিয়ে দিলাম। তাহলে এটিকে যদি সমান আমরা করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে সমান হচ্ছে, অর্থাৎ এটি প্রমাণিত। পরবর্তী প্রশ্ন দেওয়া রয়েছে এম ভরের একটি ব্লক একটি মসৃণ অনুভূমিক তলের সঙ্গে বা তলের ওপর স্থিরাবস্থায় আছে। ভি বেগে গতিশীল এম ভরের একটি বস্তু ওই ব্লকের সঙ্গে সংঘাত করে ব্লকের সঙ্গে আটকে যায়। সংঘাতের পর সংস্থাটির বেগ কত হবে? তার অ্যান্সারটি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরলাম। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এখানে একটি গ্রাফ এর কথা বলেছে, এই গ্রাফটি আমরা একটু দেখে নেব। আচ্ছা, 1 মিনিট, একটু ইন্টারনেট কানেকশানের জন্য ক্লাসটা অফ হয়ে গিয়েছিল, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক কোথায় অফ হয়েছে বুঝতে পারছি না, একবারে প্রথম থেকে ধরিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমরা করে নিয়েছি। এখন আমরা দ্বিতীয় অথবাতে যে প্রশ্নটি ছিল তার অ্যান্সারটি তুলে ধরা হলো এবং এখানে দুটি গ্রাফের কথা বলেছে, গ্রাফ দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট পরবর্তীতে এই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী হলেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, এর অ্যান্সারটি এই যে নিচে দেওয়া হলো। আচ্ছা, নেক্সট এখন কি বলছে, কোন কোন ক্ষেত্রে সাইফন কাজ করে না। এই যে সাইফন কখন কখন কাজ করে না দেওয়া হয়েছে। অথবাতে বলছে বৃষ্টির ফোঁটাগুলি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে স্থির বেগে পতিত হয় কেন, এই যে দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে একটি হালকা বস্তু একটি ভারী বস্তু গতিশক্তি সমান, কিন্তু দুটির মধ্যে কার ভরবেগ বেশি হবে? তো এখানে আমাদের প্রশ্নে ওইটাই বলেছে যে একটা হালকা আর একটা ভারী বস্তু গতিশক্তি সমান এবং তাদের ভরবেগ বেশি, মানে ভারী বস্তুটির ভরবেগ বেশি হবে, এটা দেখাতে বলছে। তো এই যে এখানে দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন দেওয়া হয়েছে, এর অ্যান্সারটি আমরা দেখে নিই। 1 এইচপি মানে হর্স পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ একটি যন্ত্র 30 মিনিট চললে কত জুল কার্য সম্পূর্ণ হবে? এখানে আমাদের দুটো দেওয়া রয়েছে। 1 এইচপি ক্ষমতা মানে পি সমান 1 এইচপি। নেক্সট বলেছে টি সমান 30 মিনিট। পরবর্তী বলছে কত জুল কার্য করতে হবে, ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন। এটা আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া রয়েছে। এখন আমরা এককগুলোকে সেম করার চেষ্টা করব, যেহেতু ডাব্লু এর একক বলে দিয়েছে জুল, যে কত জুল কার্য করলো। যেহেতু জুল বলেছে আমরা এখানে এই 1 এইচপি থেকে জুলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 1 এইচপি সমান হয়ে থাকে 746 এত ওয়াট।
এই একে আমরা লিখতে পারি 746 জুল পার সেকেন্ড, কারণ ওয়াট সমান হয়ে থাকে জুল পার সেকেন্ড। এটা আমরা জুলে ট্রান্সফার করে নিয়েছি। এরপরে মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাব, তার জন্য একে 60 দিয়ে গুণ করলাম। 6 3 18, আমরা পাচ্ছি 1800 সেকেন্ড। এবারে আমরা যে সমীকরণটি জানি, যে আমরা জানি পি সমান, এর যে সমীকরণটা পি সমান ডাব্লু বাই টি, এখানে আমরা ডাব্লু এর মান নির্ণয় করব পি গুণিতক টি। তো পি এর মান হয়ে থাকে 746, যেটা আমরা নির্ণয় করেছি। টি এর মান হচ্ছে 1800। এটা আমরা ক্যালকুলেশন আমরা পেয়ে যাব 1342800 এত জুল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে। এই যে এখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে দেওয়া হলো। তো এর এখানে বলছে এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি, এটা হয়ে যাবে এককহীন। ওকে, এককহীন কিভাবে হচ্ছে একটু তোমাদের দেখিয়ে দেই। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যার সমীকরণ হয়ে থাকে ডাব্লু বাই জি এইচ, এই জিটাই হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে আমরা পাচ্ছি ডাব্লু বাই এইচ। ডাব্লু এর এসআই একক হয়ে থাকে জুল এবং এইচ এর এসআই একক হয়ে থাকে জুল। ওকে, আচ্ছা, এদিকে যে কিন্তু আলাদা, এটা হচ্ছে জুলের যে, তাহলে এদিকে যে কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কি 1। তো তাই আমরা বলতে পারি এটা হচ্ছে এককহীন। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা যাচ্ছি। এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো বুঝে নেব। যখন 1 কেজি ভরের গরম জলের সঙ্গে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3 কেজি জল মেশানো হয়, তখন মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা হয় 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই গরম জলের প্রাথমিক উষ্ণতা কত ছিল। তো আমাদের প্রশ্নের মধ্যে ভর দিয়েছে যে M1 সমান বলেছে 1 কেজি, বলেছে গরম জলের উষ্ণতা, গরম জলের সঙ্গে, এখানে কিন্তু কোনো উষ্ণতা বলেনি, তাই T1 সমান জিজ্ঞাসা চিহ্ন, আর এটা আমাদের চেয়েছে। তারপরে সেকেন্ড M2 বলেছে যে 3 কেজি। ওকে, বলছে 3 কেজি, এর টেম্পারেচার কত ছিল, এই যে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T2 হয়ে যাবে 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো চূড়ান্ত উষ্ণতা কত, দুজনকে যোগ করার ফলে অন্তিম উষ্ণতা বা আমরা চূড়ান্ত উষ্ণতা বলতে পারি, যে চূড়ান্ত উষ্ণতা হয়ে থাকে যে টি সমান 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমরা এখন যে সমীকরণটি ব্যবহার করব সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে হয়ে থাকে। এখানে লিখতে পারি যে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে যে সমীকরণটি হয় M1S1 T1 মাইনাস টি সমান M2S2 টি মাইনাস T2। কোনো বইয়ে এস এর কাছে সিও দেওয়া রয়েছে। ওকে, তো এখানে S1 সমান S2 হয়ে যাবে, কারণ এখানে দুটি জলের ক্ষেত্র বলেছে। এর মান হয়ে থাকে 4200 এত জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখানে আমরা M1 এর মান পুট করি 1 ইন্টু এস এর মান দিলাম 4200, আর T1 এর মান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, কারণ বের করতে হবে। টি এর মান দেওয়া রয়েছে 20 সমান M2 হচ্ছে 3 কেজি। S2 এর মান দেওয়া রয়েছে 4200, টি এর মান দেওয়া রয়েছে 20 মাইনাস T2 এর মান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবারে এখানে
এই 4200 এদিকে 4200 কেটে দিলাম, তাহলে আমাদের থেকে গেল কি T1 মাইনাস 20, আর উল্টো দিকে হচ্ছে 3 গুণিতক 20 মাইনাস 10 ডিগ্রি। 10 ডিগ্রি, আচ্ছা এটা আমরা ডিগ্রি সেলসিয়াস আর লিখছি না, তো এদিকে এই -20 রয়েছে, উল্টো দিকে এলে +20 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি T1 সমান 3 গুণিতক 20 থেকে 10 মাইনাস করলে 10, আর বাই বাই নয়, এটা হচ্ছে -20 ছিল, এদিকে এলে +20 হয়ে যাচ্ছে। আচ্ছা +20টা দেওয়ার আগে একটু তোমাদের এখানেই বুঝিয়ে দিই, আর নতুন পেজ নিচ্ছি না। 3-এর সঙ্গে 10 গুণ করতে বলেছে, তাহলে আমরা 3-এর সঙ্গে 10 গুণ করে পাচ্ছি কত, 30, আর এদিকে -20 ছিল, এটা এদিকে এলে +20 হয়ে যাবে, অর্থাৎ আমরা T1 পাচ্ছি 50 ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্নতে কি বলছে, কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও তরঙ্গবেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এই যে তিনজনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে, দেখে নিও। নেক্সট পরবর্তী পেজ বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। এই যে রাদারফোর্ডের মডেলের ত্রুটি দেওয়া হলো। আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটির সলিউশন একটু আমরা দেখে নিই। একটি পরমাণুর m কক্ষে 3টি ইলেকট্রন আছে। যদি পরমাণুটির ভর সংখ্যা 27 হয়, তবে পরমাণুটিতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? আচ্ছা বলেছে m কক্ষে 3টি ইলেকট্রন, m কক্ষে আমরা লিখলাম 3টি। m কক্ষের আগে কি কি কক্ষ হয়ে থাকে, k, l, m কক্ষ। আমরা এটুকু জেনে এসেছি যে k কক্ষে 2টি ইলেকট্রন থাকে, তারপরে এল কক্ষে 8টি ইলেকট্রন থাকে, তারপরে এম কক্ষকে যাবে। ওকে, আমরা নিচের সিঁড়িতে পা দিলে তারপরে উপরে যেতে পারবো, নিচে না পা দিলে উপরে যেতে পারবোই না, ঠিক সেই রকম জিনিসটা হয়ে যাচ্ছে। আর এদের সকলকে যোগ করলে আমরা পেয়ে থাকবো কি, প্রোটন সংখ্যা, প্রোটন ও ইলেকট্রন ও ইলেকট্রন সংখ্যা। ওকে, তো প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হয়ে থাকে, সবগুলোকে যোগ করলাম 2 + 8 + 3, তাহলে আমরা পাচ্ছি 13। প্রোটন সংখ্যাও হচ্ছে 13, ইলেকট্রন হয়ে যাচ্ছে 13। আর একটি বাকি আছে নিউটন। নিউটন আমরা কিভাবে বের করব, ভর সংখ্যা নিউটন সমান জিজ্ঞাসা চিহ্ন, ভর সংখ্যা আমরা এ দ্বারা চিহ্নিত করি, এ সমান কি হয়ে থাকে, প্রোটন প্লাস নিউটন। তো ভর সংখ্যা আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে 27 সমান পি এর মান যেটা বের করেছি আমরা 13 প্লাস এন, এন এর মান আমরা এখান থেকে পেয়ে যাব, এন মানে নিউটন। তো আমরা লিখতে পারি এন সমান 27 মাইনাস 13, অর্থাৎ পাচ্ছি 14, এটা হচ্ছে নিউটন সংখ্যা 14। ওকে, পরবর্তী এখানে বলছে 1 মোল ক্লোরিন অণু, 1 মোল ক্লোরিন অণু ও 1 মোল ক্লোরিন পরমাণুর মধ্যে পার্থক্য। প্রথমত আমরা 1 মোল ক্লোরিন দেখে নেব। 1 মোল ক্লোরিন অণুর জন্য আমরা দেখে নিই যে 1 মোল ক্লোরিন অণুতে অণুর সংখ্যা থাকে কত, 6.022 × 10⁻23 টি অণু থাকে। ওকে, যেখানে প্রতিটি অণু 2টি ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত। এখানে আমরা লিখতে পারি যে যেখানে প্রতিটি অণু 2টি ক্লোরিন পরমাণু
দ্বারা গঠিত। তাহলে একটি লিখতে পারি এখানে, যেটি ভাষাতে লিখেছি, একটি অণুতে দুটি ক্লোরিন পরমাণু আছে। তাহলে আমাদের এখানে কয়টি অণু হয়েছিল? 6.022 ইন্টু 10⁻23টি অণুতে কটা ক্লোরিন রয়েছে? 2 দিয়ে গুণ করে দেব। 6.022 ইন্টু 10⁻23, তাহলে আমরা পাচ্ছি 2 দুগুণে 4, এদিকে 2 দুগুণে 4, 2 শূন্যে 0, পয়েন্ট 6 দুগুণে 12, এত ইন্টু 10⁻23 যেমন ছিল থাকলো, এতটি ক্লোরিন পরমাণু আছে। ওকে, এটা হয়ে গেল তাহলে 1 মোল ক্লোরিন অণুর জন্য। নেক্সট পেজে আমরা 1 মোল ক্লোরিন পরমাণুর জন্য দেখে নেব যে 1 মোল ক্লোরিন পরমাণু, 1 মোল ক্লোরিন পরমাণু। তাহলে লিখব যে 1 মোল ক্লোরিন পরমাণুতে 6.022 ইন্টু 10⁻23টি ক্লোরিন পরমাণু থাকে। ক্লোরিন পরমাণু থাকে এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2টি ক্লোরিন পরমাণু, 2টি ক্লোরিন পরমাণু, বা আমাদের যেহেতু পার্থক্য করতে বলেছে এটা না করলেও চলে। ওকে, এখান থেকেই আমরা বলতে পারি যে এখানে 12.044 ইন্টু 10⁻23টি পরমাণু আছে, আর এখানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু রয়েছে। ওকে, এটাই হচ্ছে পার্থক্য, এটি আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে বলছে ইমালশন কারক কাকে বলে? ইমালশন কারক কাকে বলে দেওয়া হয়েছে। ওরই সঙ্গে একটি প্রশ্ন বলছে কাপড় কাচার সময় কাপড় থেকে তেল জাতীয় পদার্থ অপসারণের জন্য ইমালশন কারক হিসাবে কোন পদার্থ আমরা ব্যবহার করতে পারি? ওটি হয়ে যাবে যে ডিটারজেন্ট। ওকে, ডিটারজেন্ট বা সাবান। পরবর্তী প্রশ্ন বলছে কপার কুচির মধ্যে গাঢ় HNO3 মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে? রাসায়নিক সমীকরণ লেখো। কপার কুচি মানে কপারের সঙ্গে বলছে গাঢ় HNO3 মানে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে বলছে। এই যে বিক্রিয়াটি দেওয়া হলো এবং সমীকরণ তো ওটাই, এবং একটু শর্ত হিসাবে কয়েকটি ভাষা দেওয়া হচ্ছে। নেক্সট অথবাতে বলছে নির্দেশকের সাহায্যে Na2NCO3 এবং NaHCO3 এর দ্রবণ কিভাবে চিহ্নিত করবে? এই যে কিভাবে চিহ্নিত করা যায় সেটির অ্যান্সারটি এখানে দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন আংশিক পাতনের মূল নীতি কি? এই যে নেক্সট বলছে কোন গ্যাস ও গ্যাসের একটি সমসত্ব মিশ্রণের উদাহরণ দাও। এখানে আমরা লিখতে পারি যে বাতাস, যার মধ্যে বিভিন্ন গ্যাস একসঙ্গে মিশে ঘুরে বেড়াচ্ছে। নেক্সট বলছে স্ফুটনের সাহায্যে জলের অস্থায়ী ক্ষারতা কিভাবে অপসারণ করা হয় তা রাসায়নিক সমীকরণের সাহায্যে লিখো। এই যে রাসায়নিক সমীকরণ, তার সঙ্গে অল্প কিছু ভাষার মধ্যে দেওয়া হলো। এখানে বলছে আয়নমুক্ত জল ও প্রাতির জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ? এসব সংজ্ঞা কিছু করার দরকার নেই। বিশুদ্ধ হচ্ছে প্রাতিত জল বেশি বিশুদ্ধ। কেন বিশুদ্ধ? এর মধ্যে তাপ প্রয়োগ করে এটি তৈরি হয়ে থাকে, তাই এটি বিশুদ্ধ। এবং আয়নমুক্ত জল এটি হচ্ছে অবিশুদ্ধ। এর কারণ কি? এর মধ্যে কোনো তাপ প্রয়োগ করা হয় না। তোমরা এখান থেকে একটু কষ্ট করে একটু ভাষাটা রেডি করে নাও। ওকে, যে কে বিশুদ্ধ হচ্ছে? পাতির জল বিশুদ্ধ হচ্ছে কেন? কারণ একে তাপ দিয়ে উত্তপ্ত করে তৈরি করা হয়ে থাকে। আর আয়নমুক্ত জল এটা অবিশুদ্ধ জল, একে তাপ দেওয়া হয় না। নেক্সট
পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এর সলিউশনটা আমরা একটু দেখে নেব। প্রদত্ত চিত্রে একটি গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র দেওয়া হয়েছে। প্রথমে 6 সেকেন্ড সময়ে বস্তুর কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে, এবং বলছে শেষ 2 সেকেন্ডে বস্তুটির মন্দন কত হবে। তো প্রথমটি আমরা নির্ণয় করি যে 6 সেকেন্ড বলেছে, মানে এই পর্যন্ত বস্তুটি কতটা অতিক্রম করেছে এটা নির্ণয় করার জন্য এই যে অঞ্চলটি রয়েছে এর পুরোটা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, তো কিভাবে নির্ণয় করবে তোমরা, এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম গঠন করেছে, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করে এই অংশটিকে বাদ দিয়ে দিতে পারো, তাহলে আমরা এই অংশটি পেয়ে যাব। না হলে আরও একটি কাজ রয়েছে, যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল বের করো এবং এদিকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দুজনকে যোগ করে যাও, বেরিয়ে যাবে। যে কোনো একটা হতে পারে, যে কোনো একটা করতে পারো। তো আমরা লাস্টটাকেই ফলো করছি। 6 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে যে 6 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। আমরা এই ত্রিভুজটাকে ধরি, ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এক প্রকারের সমকোণী ত্রিভুজ। ওকে, এই যে কোণটি দেখতে পাচ্ছি 90 ডিগ্রি কোণ, এটি এক প্রকারের সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, এখানে আমরা লিখে নিই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান যে সমীকরণটি হয়, এর সমীকরণটি হয়ে থাকে হাফ ইন্টু এই সমকোণ, এটা হয়েছে এর পাশাপাশি দুটি বাহু, উপরের বাহু এবং এদিকে নিচের বাহু। এই নিচের বাহু এখানে 0 এখানে 2, এটি হচ্ছে 2 সেন্টিমিটার। আর এখান থেকে এই উপর পর্যন্ত দেখতে পাচ্ছ 30 দ্বারা চিহ্নিত রয়েছে, এটা হচ্ছে 30। তাহলে এই সমকোণের দুটি বাহুর গুণফল, তাহলে কি কি হচ্ছে 2 গুণিতক 30, এই হচ্ছে দুটি বাহু। 2 2 কেটে গেল, তাহলে থাকছে 30। নেক্সট ওরই সঙ্গে যোগ দিয়ে দিলাম এই যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে এর ক্ষেত্রফল। তো এর সূত্র কি হয়ে থাকে, যে বাহু গুণিতক, আচ্ছা এখানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো ওর সমীকরণটা কি হয়, যে বাহু গুণিতক বাহু। তো বাহু কোনটা, এই যে উপরের একটা বাহু নিচের একটা বাহু, এটা যেহেতু সমান আমরা একটা বাহু ধরব, আর এদিকের বাহু দুটো সমান আমরা একটা বাহু ধরলাম। তাহলে দুটি অসমান বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত, আচ্ছা এটা বাহু ইন্টু বাহু কেটে দিই একেবারে সরাসরি মান বসে দিই। এটা হচ্ছে 4, কারণ এদিকে হচ্ছে 6 এদিকে হচ্ছে 2, 6 থেকে 2 মাইনাস করলে আমরা পাচ্ছি এটা 4। তাহলে 4 ইন্টু এদিকটা হচ্ছে 30, তাহলে 30 করলাম, প্লাসকে প্লাস চলে এলো, 4 3 12 এত, তাহলে শূন্যকে শূন্য চলে এলো, এটা যোগ করলে আমরা পাচ্ছি 150 এত মিটার অতিক্রান্ত দূরত্ব। নেক্সট বলছে শেষ 2 সেকেন্ড এ বস্তুটির মন্দন। শেষ 2 সেকেন্ড বলতে এই যে 2 সেকেন্ড, ধরো 6 থেকে 8 পর্যন্ত যে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের মন্দন আমাদের নির্ণয় করতে হবে। তো মন্দন এর সমীকরণ বা এখান থেকে আমরা কি কি করতে পারি, এখানে একটু ছোট ছোট করে করি, একটু বোঝার চেষ্টা করবে তোমরা। আচ্ছা, এখানে বস্তুটা ছিল 2 সেকেন্ড ধরতে বলছে, তাই টি সমান আগে লিখে নিই, টি সমান 2। বস্তুটি এখানে ছিল, এখান থেকে পরপর নিচে নেমে যাচ্ছে, তাহলে প্রাথমিক বেগ
এই মানটি কত? এটা হচ্ছে 30, কারণ এই যে 30-এর ঘরে সোজা আছে 30। নেক্সট ভি কত? একেবারে এসে জিরোতে ঠেকে গেছে, জিরো দিয়ে দিলাম। ওকে, এবারে আমরা মন্দনের সমীকরণ এ সমান কি জানি? ইউ মাইনাস ভি বাই টি। ইউ এর মান হচ্ছে 30 মাইনাস 0 বাই টি হচ্ছে 2। তাহলে 30 থেকে 0 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 30, এবং 2-কে 2 এলো, ভাগ করলে আমরা পাচ্ছি 15। এটা হচ্ছে মন্দন। তাহলে মন্দনকে আমরা মাইনাস এ দ্বারা চিহ্নিত করি, যার মান বেরিয়ে গেল 15। এটাই হচ্ছে আমাদের এত মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট এখানে বলছে লেখচিত্রের সাহায্যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রমাণ করতে বলেছে। এই যে প্রমাণ হয়ে গিয়েছে, দেখে নিও। নেক্সট বলছে বার্নলের উপপাদ্য বিবৃতি করো। 3টি উপপাদ্য থাকে। ফার্স্ট, আচ্ছা তার সঙ্গে কি বলেছে একটু দেখে নিই। বার্নলের উপপাদ্যের সীমাবদ্ধতা কি? ওকে, ওটা আমরা লাস্টে অ্যাড করে রেখেছি। তো বার্নলের উপপাদ্য 3টি হয়ে থাকে। প্রথম, এই যে দ্বিতীয় এবং তৃতীয় 3টি দেয়া হয়েছে, এবং সীমাবদ্ধ হিসাবে বলছে উচ্চ বেগে গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা উচিত নয়। এটা হচ্ছে সীমাবদ্ধতা। ওকে, একটা সীমার মধ্যে থাকতে হবে। নেক্সট পরবর্তী, এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে। এর অ্যান্সারটি আমরা একটু দেখে নিই। 100 সেন্টিমিটার দৈর্ঘ্য, 0.4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তারের সঙ্গে 20 কেজি ভার যুক্ত করার ফলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 102 সেন্টিমিটার হলো। তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? বলেছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা চিহ্নিত করি, 100 সেন্টিমিটার। 0.4 সেন্টিমিটার ব্যাস বলেছে, ব্যাস, তাহলে ব্যাস সমান 0.4। তাহলে ব্যাসার্ধ আর সমান কত হয়ে যাবে? 0.4/2। 2 দিয়ে করলে 2 দুগুণে 4 পাচ্ছি 0.2 সেন্টিমিটার। নেক্সট বলছে 20 কেজি ভার ঝোলানো আছে, এম সমান 20 কেজি। বলছে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে 102। বৃদ্ধি কিন্তু 102 বলেনি, বৃদ্ধি পেয়ে হয়েছে 102। তাহলে এটা বলতে পারি যে এল প্লাস স্মল এল, এটা একসঙ্গে মিলে হয়েছে 102। তাহলে শুধু স্মল এল কত হবে? ক্যাপিটাল এলটা এদিকে মাইনাস হয়ে চলে আসে, মাইনাস ক্যাপিটাল এল, আর ক্যাপিটাল এল এর 2, ক্যাপিটাল এল এর মান হয়েছে 100। তাহলে স্মল এল পাচ্ছি কত? 2 সেন্টিমিটার। ওকে, এখানে আবার ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে, যে ওয়াই সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন আমাদের এই যে সেন্টিমিটার যেগুলো রয়েছে, এখান থেকে মিটারে নিয়ে যেতে হবে। তো মিটারে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ করব, পুরোটাই কেটে গেল, থাকলো 1 এত মিটার। নেক্সট বলছে 0.2 সেন্টিমিটার, একে 100 দিয়ে ভাগ করলে পয়েন্ট উঠে নিচে একটা শূন্য চলে এলো, এটা তাহলে হচ্ছে যে 0.002 মিটার। নেক্সট এদিকে 2 সেন্টিমিটার, এখানেও ঠিক 100 দিয়ে ভাগ করব, এত মিটার, তাহলে আমরা পাচ্ছি 0.02 মিটার। ওকে, এবারে আমাদের যে কেজি যেটা রয়েছে, কেজি থেকে নিউটনে নিয়ে যেতে হবে, তাই 20-র সঙ্গে 9.8 যোগ করে আমরা নিউটনে নিয়ে যাচ্ছি। ওয়াই সমান জিজ্ঞাসা চিহ্ন কেটে দিই। ওকে, তো 20-র সঙ্গে গুণ করে আমরা নিউটনে নিয়ে গেলাম, এত নিউটন লিখে দাও। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যেহেতু ওয়াই এর মান চেয়েছে, W/A বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, একে আমরা লিখতে পারি W/A, এটা
এই ক্যাপিটাল এলটা নিচে আছে, ওটা উপরে উঠে যাবে এবং স্মল এলটা থেকে গেল। এবারে আমরা এখানে প্রত্যেকের মান পেয়ে গেছি, কিন্তু এ এর মানটা আমরা পাচ্ছি না। তো এ এর মানটা এখানে নির্ণয় করব। আমরা জানি এ সমান পাই আর স্কয়ার। পাই মানে 22-এর 7 দিয়ে দিলাম, আর এর মান এসেছে কি 0.002, 0.002 স্কয়ার রয়েছে, তাই ওটাকে আমরা আরও একবার লিখে দিলাম। ওকে, এই মানটি থাকলো। আমরা এটা নেক্সট পরবর্তী এ এর কাছে মানটা বসিয়ে ক্যালকুলেশনটা দেখে নেব। তো এখানে ডাব্লু এর মান এসেছিল কত, মানে যেটা ভারটাকে ঝোলানো হয়েছিল, ডাব্লু বা এম বলতে পারি, ওখানে আমরা এম বলেছি, ডাব্লু করে দাও। ওকে, ডাব্লু এর মান 20 × 9.8, ক্যাপিটাল এল মান হয়েছিল 1 ইন্টু এ এর মান কত বেরিয়েছিল, যে 22 গুণিতক 0.002 গুণিতক 0.002 বাই 7 ছিল। এই বাই 7কে আমরা উপরে তুলে দিই, ইন্টু এল মানে স্মল এল এর মান কত, 0.02। ওকে, এবারে আমরা পয়েন্টগুলোকে তুলব। উপরের পয়েন্ট তুলে দিলে নিচে 10 হয়ে যাচ্ছে, নিচের পয়েন্ট একটা তুললে উপরে 1-এর পিঠে 3টে শূন্য, এদিকে নিচের পয়েন্ট তুললে 1-এর পিঠে 3টে শূন্য, এদিকে তুলে দিলে 1-এর পিঠে 2টো শূন্য। ওকে, এবারে নিচে আমরা কটা শূন্য দেখছি, একটা, মাত্র একটা। আচ্ছা 1 মিনিট একটু দেখে নিই। ওকে, একটাই আছে, একটা কেটে গেল, একটা জিরো একটা জিরো। ওকে, এবারে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তো 2 দিয়ে দেখি, 2 একে 2 শূন্য হচ্ছে, 2 11তে চলে গেল। এরপরে এই 2 দিয়ে একবার দিয়ে দিতে পারি, এই 10কে কাটছি না যাতে আমাদের পরবর্তীতে সুবিধা হয় আর কি। 2 দিয়ে দিলে 2 4 8, 2 লং 18। ওকে, আচ্ছা পরে আরও একটা 2 রয়েছে, আমরা এই 10কে কেটেই দিই, 2 5-এ 10। ওকে, আরও একটা 2 রয়েছে, এই 2 দিয়ে এই 5কে কেটে দিলাম। ওকে, মানে এই 10কে কেটে দিলাম, তাহলে নিচে আমাদের থাকছে শুধু 11, উপরে 5, 49, 7, এদিকে 1000, এদিকে 1000, এদিকে 5, সবগুলোকে গুণ করব এবার। ওকে, আচ্ছা সবগুলোকে গুণ করলে আমরা কি পাচ্ছি, এই 5, 4, 9, 7, 5কে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 8, 5, 7, 5 ইন্টু এখানে 1-এর পিঠে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য, তাহলে 3 3 6টা শূন্য রয়েছে, তাই আমরা 10⁶ করে দিলাম। নেক্সট নিচে আছে 11, এই 8575কে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি 779.54 ইন্টু 10⁶ যেমন ছিল দিয়ে দিলাম। একে আমরা আরেকটু উন্নতভাবে লিখতে পারি 7.79 ইন্টু 10⁻, এদিকে দেখো দশমিক দুটো সংখ্যা সরিয়েছি, তাই এদিকে 6-এর পিঠে 2 যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে 8, এত নিউটন পার মিটার স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে বলছে, দেখাও যে অবাধে পতনশীল কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। এটা এই যে অ্যান্সারটি দেওয়া হলো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে, যে সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য শব্দ দূষণ হয়ে থাকে, এটি হচ্ছে প্রাবল্য বা তীক্ষ্ণতা। নেক্সট, একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতার থেকে প্রতিফলনের ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন, সেটি দ্বিতীয় অ্যান্সার হয়ে যাবে 33.2 মিটার।
নেক্সট, ক্ষণস্থানী শব্দের প্রভাব আমাদের মস্তিষ্কে কতক্ষণ বিরাজ করে থাকে? 1/10 সেকেন্ড। নেক্সট, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে কি বলছে আমরা একটু দেখে নেব। এটাও একটা ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম। একটি কম্পনশীল বস্তু 2 সেকেন্ডে 30 বার সম্পূর্ণ করে। আচ্ছা, এটা পূর্ণ কম্পন সম্পূর্ণ করে হবে, একটু টাইপিংটা উল্টো হয়ে গিয়েছে। বলছে সৃষ্ট তরঙ্গের একটি তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব রয়েছে 0.15 মিটার। তরঙ্গের কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য কত? এবং তার সঙ্গে বলছে তরঙ্গ বেগ। কম্পাঙ্ক আমাদের এন চেয়েছে, এন সমান জিজ্ঞাসা চিহ্ন। এন আমরা একে মিউ দ্বারা চিহ্নিত করতে পারি। ওকে, আমরা যে কোনো একটা লিখতে পারি। নেক্সট, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান জিজ্ঞাসা চিহ্ন, তরঙ্গ বেগ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন এখানে বলেছে যে 3 সেকেন্ডে 30 বার পূর্ণ কম্পন করে। আমরা মিউ এর সম্পর্ক কি জেনেছিলাম? মিউ সমান 1/t। ওকে, টি এর এই কথাটির অর্থ কি? যে 1 সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন করে। আমরা এখানে 3 সেকেন্ডে যদি 30 বার আবর্তন করে তাহলে 1 সেকেন্ডে 30/3, 3 10, তাহলে আমরা পাচ্ছি 1 সেকেন্ডে 10 বার আবর্তন করছে। তাহলে 1/t এর কাছে দিয়ে দিলাম 10। এটি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। এত হাজ, এটা হচ্ছে কম্পাঙ্কের অ্যান্সার নির্ণয় হলো। তরঙ্গ দৈর্ঘ্য বলেছে কত? এই যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব, এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মান। নেক্সট বলেছে ভি। ভি সমান আমরা কি জানি? এন বাই ল্যামডা। আমরা এন এর মান পেয়েছি বা ইটা এর মান পেয়েছি 0.1, ল্যামডা এর মান 0.15, পয়েন্ট উঠে গেলে 100, এদিকে পয়েন্ট উঠে গেলে 10, তাহলে আমরা পাচ্ছি 15.0.0 এত মিটার পার সেকেন্ড। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন। এখানে কি বলেছে একটু দেখে নিই। বলেছে কোনো মৌলের একটি পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7টি ইলেকট্রন আছে। যদি পরমাণুটি আয়নে পরিণত হয় তবে আয়নটির ইলেকট্রন বিন্যাস কী হবে? পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থির এবং কেন? তো আমরা এই প্রশ্নের মধ্যে একটা মৌল ধরে নিলাম এক্স, যার ইলেকট্রন বিন্যাস করলে কে কক্ষে বলেছে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে বলেছে 7টি ইলেকট্রন থাকবে। বলছে যদি পরমাণুটিকে আয়নে পরিণত করা হয়, আয়ন কিভাবে হয়? এখান থেকে লাস্ট যে কক্ষটি রয়েছে এখান থেকে ইলেকট্রন বের করিয়ে নিলে, না হলে ইলেকট্রন প্রবেশ করালে এটি আয়নে পরিণত হবে। তো আমরা এখানে যেহেতু 7টি রয়েছে, যদি আমরা ইলেকট্রন প্রবেশ করিয়ে দেই তাহলে আয়নে পরিণত হচ্ছে। তো এখানে কয়টি ইলেকট্রন প্রবেশ করাতে হবে না কটি ইলেকট্রন বের করাতে হবে কিছুই বলেনি। তো আমরা 1 প্লাস করে দিই, মানে একটি যোগ করা হচ্ছে, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2, 8, এম এ হচ্ছে একটি যোগ করলে হয়ে যাচ্ছে 8। এটা হচ্ছে যে আয়নের ইলেকট্রন বিন্যাস, আয়নের ইলেকট্রন বিন্যাস। এখানে লিখে দিই একটি ইলেকট্রন যোগ করলে, বলছে ইলেকট্রন বিন্যাস কত হবে? হয়ে গেল। বলছে আয়ন আর পরমাণুর মধ্যে কোনটি বেশি সুস্থির। এখানে আমরা যদি এখানে লক্ষ্য করে থাকি, এর বাইরের কক্ষে কিন্তু ইলেকট্রন পূর্ণ হয়নি, তাহলে এখানে পরমাণুর থেকে আয়ন বেশি সুস্থির হবে। তাহলে লিখতে পারি যে এই ক্ষেত্রে
পরমাণুর বা মৌলের থেকে, আচ্ছা পরমাণুই করি, পরমাণুর থেকে আয়ন বেশি সুস্থিত হবে। এবং কেন বলছে, কারণ লিখব আয়নের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন পূর্ণ আছে। ওকে, নেক্সট পরবর্তীতে বলছে 11 গ্রাম CO2-তে STP-তে আয়তন কত হবে। তো প্রথমত CO2 এর আণবিক ভর নির্ণয় করব। কার্বনের 12, ও এর জন্য 16 হয়, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 12 + 16 দুগুণে 32, আমরা পাচ্ছি 44 গ্রাম। এখানে লিখতে পারি যে STP-তে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে এখানে 11 গ্রামের কথা বলেছে, 11 গ্রামের আয়তন হয়ে যাবে 22.4 বাই 44 গুণিতক 11, 11 দিয়ে কাটলে 11 × 4 = 44, দশমিক তুলে দিলে নিচে একটা 10 আসছে, 4 দিয়ে দিলে 4 × 5 = 20, 4 × 6 = 24, আমরা পাচ্ছি 56। নিচে যেহেতু একটা শূন্য রয়েছে, উল্টো দিক থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এদিকে আবার বলছে 11 গ্রাম CO2-তে পরমাণু মানে অণু ও পরমাণুর সংখ্যা কত। এখানে লিখতে পারি যে আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর নির্ণয় করেছি, 44 গ্রাম এসেছিল। লেখা যেতে পারে যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা 6.022 × 10⁻23T। তাহলে প্রশ্নে যেটা দেওয়া রয়েছে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 × 10⁻23/44 × 11, 11 4-এ দিলে 4 × 44, পয়েন্ট উঠে গেলে নিচে আসছে হাজার, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 3 6, 0, 2 1 2, 2 1 2। তো একে 3011কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1505.5। ওকে, আর নিচে যেহেতু হাজার রয়েছে, আমরা হাজারের 3টে সংখ্যা, তাহলে দশমিকের পরে 1 2 3 3টে সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম। ওকে, তাহলে আর একটি যে দশমিক ছিল এটা উঠে যাবে। ওকে, এত ইন্টু 10⁻23 এতটি অণু রয়েছে। এবার আমরা এখানে লিখব যে একটি কার্বন ডাই অক্সাইডে কটি পরমাণু রয়েছে। অণুর কাজ তো মিটে গেল, পরমাণু কয়টি, যে একটি কার্বন ডাই অক্সাইডে অণুতে 2টি অক্সিজেন পরমাণু থাকে। দুটি অক্সিজেন, আচ্ছা এটা না লিখে এমনি সরাসরি বলে দিচ্ছি যে 2টি অক্সিজেন আর একটা কার্বন ডাই অক্সাইড থাকে, তাহলে 3টি থাকে, 3টি পরমাণু থাকে একটি কার্বন ডাই অক্সাইড অণুতে। তাহলে আমরা যেটা নির্ণয় করেছিলাম যে 1.5055 × 10⁻23 কার্বন ডাই অক্সাইড অণুতে কয়টি পরমাণু থাকবে, 3 গুণিতক 1.5055 × 10⁻23। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি যে 4.5165।
ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন দিয়ে দিলাম, এতটি পরমাণু থাকে। ওকে, আমাদের এটাই চেয়েছিল যে কতগুলো অণু থাকে এবং কতগুলো পরমাণু থাকবে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। এই যে এতটি অণু থাকছে এবং এদিকে হচ্ছে এতটি পরমাণু থাকছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আবারও দিয়েছে, এটির সলিউশনও আমরা দেখে নেব। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে KCl এর দ্রাবতা 30, তাহলে আমরা লিখতে পারি যে দ্রাবতা সমান 30। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম KCl এ সম্পৃক্ত জলীয় দ্রবণে বাষ্পীভূত করলে, এই 10 গ্রামটা কি বলেছে, 10 গ্রাম KCl এর সম্পৃক্ত দ্রবণে, তাহলে লেখা যেতে পারে দ্রবণ সমান 10 গ্রাম। বলেছে কত বাষ্পীভূত করলে কত গ্রাম শুষ্ক KCl অবশিষ্ট থাকবে, মানে দ্রাব সমান জিজ্ঞাসা করেছে, দ্রাব সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো আমরা এটি কিভাবে নির্ণয় করব, এখানে একটা সমীকরণ ব্যবহার করব যে দ্রাবতা সমান গ্রামে প্রকাশিত দ্রাবের ভর, এটা আমাদের নির্ণয় করতে হবে, এবং গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর গুণিতক 100। এই দ্রাবকের ভর আমাদের এখানে মানটা দিতে হবে, কিন্তু আমাদের দ্রাবকের মান দেওয়া নেই, তো ওটা আমরা কিভাবে নির্ণয় করব, তো সেটা দেখে দিই। আমাদের এই যে বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে KCl এর দ্রাবতা 30, এর অর্থটা কি, যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 30 গ্রাম KCl 100 গ্রাম জলে দ্রবীভূত থাকে, জলে দ্রবীভূত থাকে। তাহলে ওই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম, কারণ এই যে দ্রবণ বলেছে 10 গ্রাম KCl কতটা জলে দ্রবীভূত থাকবে, 100/30 গুণিতক 10, উপরের একটা শূন্য নিচের উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে 33.34 গ্রাম জলে দ্রবীভূত থাকে। তাহলে আমরা এই দ্রাবকের কাছে ওই মানটিকে পুট করে দেব, তাহলে 30 সমান হয়ে যাবে দ্রাবের ভর বাই 33.34 ইন্টু 100। তাহলে দ্রাবের ভরকে অপোজিটে নিয়ে চলে এলে 30 ইন্টু 33.34/100, এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে একটা 100 চলে আসবে, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল। আমরা একে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 10002, আর নিচে দেখতে পাচ্ছি 1 2 3 তিনটে শূন্য, তাহলে উল্টো দিক থেকে তিনটে সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে দ্রাবতার সংজ্ঞা দাও, এখানে একটু লিখে দিচ্ছি, লিখে নাও যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের পরিমাণ 100 গ্রাম হলে যত গ্রাম কঠিন পদার্থ তার মধ্যে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সম্পৃক্ত
দ্রবণ উৎপন্ন করে গ্রামে প্রকাশিত সেই সংখ্যাকে ওই উষ্ণতায় কঠিন পদার্থটির দ্রাবতা বলে। কঠিন পদার্থের দ্রাবতা বলে। নেক্সট, ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলছে যে 5 লিটার জলীয় দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত আছে, দ্রবণটির মোলারিটি কত? তো এই প্রশ্নটি ভুল দেওয়া রয়েছে। এই দ্রবণটির মোলারিটি নির্ণয় করার জন্য এখানে একটা মৌল বা যৌগের মোলার ভরের প্রয়োজন হবে, যেখানে মোলার ভর নির্ণয়ের মতো কোনো সংকেত বা কোনো নাম কিছুই বলেনি, কোনো দ্রাবকের নামই বলেনি, তাই এই প্রশ্নটি ভুল দেওয়া রয়েছে। নেক্সট, পরবর্তীতে বলছে শতকরা মাত্রা এর সংজ্ঞা। আচ্ছা, ওরই সঙ্গে উপরে এক কোশ্চেনটি ছিল যে দ্রবণের শতকরা মাত্রার সংজ্ঞা দাও। এই যে শতকরা মাত্রার সংজ্ঞাটি দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই যে নিচে প্রশ্নটি তুলে ধরেছি যে রাসায়নিক সমীকরণগুলো লেখো। বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণের সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে। এই যে প্রথম 2 লাইনের মধ্যে অ্যান্সারটি তুলে ধরা হলো। নেক্সট বলছে H2SO4 এর মধ্যে BaCl2 এর দ্রবণ মেশানো হলে। এই যে H2SO4 এর মধ্যে BaCl2 দ্রবণ মেশানোর ফলে যেটি পাওয়া যায়। ওকে, তাহলে আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যেটি কমপ্লিট করার বিষয় ছিল সব কিছুই আমরা কমপ্লিট করেছি। ক্লাসের যথারীতি সময়টাও গিয়েছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হতে যাচ্ছে, 1 ঘন্টা 16 মিনিট হয়ে গিয়েছে। তো আমরা এখন ফাইনাল যে পিডিএফটি রেডি করলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পাবে, ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এবং আজকে যে টপিকগুলো বোঝানো হলো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।